আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখো, কথা না বাড়িয়ে শুরু করি। আমি চাহিদা নিয়ে ধারাবাহিক ভিডিও দিচ্ছিলাম, প্লে লিস্টে থাকবে ইউটিউব চ্যানেলে, তোমরা দেখে নিতে পারবা। আচ্ছা দেখো, এর আগে আমরা করেছি চাহিদা চাহিদা শর্ত পড়েছি, তারপরে চাহিদা বিধির ব্যতিক্রম পড়েছি। এখন একটা গুরুত্বপূর্ণ টপিকস পড়বো, সেটা হলো চাহিদার নির্ধারক সমূহ। একটা কথা শেয়ার করে নিই, আগের যে ভিডিওগুলো চাহিদার বেসিক যে ভিডিও ক্লাস নিয়েছি সেটা তোমাদের লিঙ্কে দিয়ে দেবো, কমেন্টে দিয়ে দেবো, কমেন্টের লিঙ্ক থাকবে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। আচ্ছা দেখো, চাহিদার নির্ধারক সমূহ অর্থাৎ কোন কোন বিষয়ের উপর চাহিদা নির্ভর করে। চাহিদা কিন্তু বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে, তার মধ্যে মেন যে 10টা বিষয় সেখানে আজকে আমি লিখে রাখছি। তোমাদের প্রত্যেকটা পয়েন্ট আমি আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেবো। আশা করি তোমাদের মাথার মধ্যে একবার গেঁথে গেলে আর কোনো সমস্যা হবে না। চাহিদা সম্পর্কে একটু শর্টে বলে দিই। চাহিদা কাকে বলে? অর্থনীতিতে কোনো দ্রব্য বা কোনো দ্রব্য ক্রয়ের ইচ্ছা বা আকাঙ্ক্ষার পিছনে ওই দ্রব্যটি কি ব্যয় করার মতো আমার অর্থ থাকতে হবে এবং ওই দ্রব্যটি ক্রয় করার সামর্থ্য থাকলে তখন তাকে চাহিদা বলে। আর চাহিদা শর্ত বলছিলাম আমি 3টা। একটা হলো দ্রব্যটি ক্রয় করার আমার ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকতে হবে, 2 নম্বরটা প্রয়োজনীয় কি সম্পদ বা সামর্থ্য থাকতে হবে, টাকা পয়সা থাকতে হবে, আর 3 নম্বর সমপরিমাণ অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে, মানে কিপটা হলে হবে না। এখন এই চাহিদা বিধি আমাদের পড়েছি, ওইটা তোমরা দেখে নিবা। চাহিদা বিধি সম্পর্কে এখন ডিটেলস আলোচনা করছি না। চাহিদার নির্ধারক সময় একটু সরাসরি বলি। চাহিদা কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে সেইটাই হলো চাহিদার নির্ধারক সমূহ। একটা হলো দ্রব্যের দাম। আমি পয়েন্টগুলো একটা একবার বলে দিই, তারপর আলোচনা করব। একটা হচ্ছে দ্রব্যের দাম, 2 নম্বর বিকল্প দ্রব্যের দাম, 3 নম্বর পরিপূরক দ্রব্যের দাম, দ্রব্য বা পণ্য যে কোনো কিছু একটা লিখতে পারো। 4 নম্বর ক্রেতার রুচি অভ্যাস, 5 ক্রেতার আয়, 6 জনসংখ্যার পরিবর্তন, 7 ঋতুর পরিবর্তন, 8 সঞ্চয়, 9 জীবনযাত্রার মান, 10 দামের ভবিষ্যৎ গতি ইত্যাদি। আরও আছে, মেন 10টা এখানে আলোচনা করছি। এবার দেখো, 1 নম্বর বলি, দ্রব্যের দামের ওপর কিন্তু চাহিদা নির্ভর করে। কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে সাধারণত, আর দাম কমলে চাহিদা বাড়ে। তার মানে দ্রব্যের দামের ওপর চাহিদা নির্ভর করছে। 2 নম্বর দেখো, বিকল্প দ্রব্যের দাম কিন্তু চাহিদা, এই বিকল্প দ্রব্যের দামের ওপর চাহিদা অনেক অংশে নির্ভরশীল। বিকল্প দ্রব্যের দাম একটু উদাহরণ দিতে পারি, চা ও চিনি। হ্যাঁ, বিকল্প দ্রব্য। চায়ের পরিবর্তে কিন্তু চা এবং কফি একে অপরের বিকল্প দ্রব্য। এখন চায়ের পরিবর্তে কিন্তু আমরা কফি খেতে পারি না। হঠাৎ করে যদি চায়ের দাম বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের চা না খেয়ে মানুষ কী করবে? কফির চাহিদা কিন্তু বৃদ্ধি করে দেবে। তার মানে বিকল্প দ্রব্যের উপর চাহিদা নির্ভরশীল। তারপর দেখো, পরিপূরক দ্রব্যের দাম। এই পরিপূরক দ্রব্যের দামও চাহিদা নির্ধারক সময়ের মধ্যে একটা অন্যতম পয়েন্ট। এই পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে আমরা উদাহরণ দিতে পারি, যেমন ধরো পরিপূরক দ্রব্য কি বলবো, তেল, পেট্রোল বা অকটেন, বা তুমি গাড়ি বলতে পারো। তাহলে অকটেনের দাম যদি বেড়ে যায় তাহলে গাড়ির চাহিদা কিন্তু কমে যাবে। অনেকে ভয় পায় যে আমি তেলের দামই দিতে পারছি না, আমি এখন কেন মোটরসাইকেল বা বাইক কিনবো। তার মানে পরিপূরক দ্রব্যের যদি একটা দাম যদি বেড়ে যায়, অন্য দ্রব্যের চাহিদা কিন্তু কমে যাবে। আচ্ছা, ক্রেতার রুচি অভ্যাস। এই ক্রেতার রুচি অভ্যাসের কারণে কিন্তু চাহিদা আমাদের ওঠানামা করে। ক্রেতার যদি কোনো বিশেষ দ্রব্যের উপর অতিরিক্ত কি রুচি থাকে তাহলে ওই দ্রব্যের চাহিদা বাড়বে, আর যদি তার উপরে যদি রুচি কম থাকে তাহলে ওই দ্রব্যের চাহিদা কিন্তু কমে যাবে। 5 নম্বর দেখো, ক্রেতার আয়। এই ক্রেতার আয়ের উপর কিন্তু চাহিদা অনেকাংশে নির্ভরশীল। ক্রেতার আয় যদি বৃদ্ধি পায় সাধারণভাবে তার ক্রয় ক্ষমতা বাড়বে। আমি আবারও বলি, ক্রেতা বা ভোক্তার আয় যদি বৃদ্ধি পায় তাহলে তার ক্রয় ক্ষমতা বাড়বে, তার চাহিদা বাড়বে। আর আয় যদি কমে যায় তাহলে কি হবে? ঠিক তার বিপরীত হবে। আয় কমে গেলে চাহিদাও কমে যাবে। জনসংখ্যার পরিবর্তন। এখন বিশেষ কোনো অঞ্চলে যদি জনসংখ্যা বৃদ্ধি পায়, তাহলে সেইখানে আমাদের চাহিদা সাধারণত যে কোনো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জনসংখ্যা কিন্তু দাম কিন্তু বাড়বে। আর যদি জনসংখ্যা কম থাকে সেখানে কি হবে? আমার চাহিদা কমে যাবে। ঋতুর পরিবর্তন। ঋতুর যদি পরিবর্তন ঘটে তাহলে আমাদের কিন্তু চাহিদা ওঠানামা করে। যেমন শীতকালে কি হয়? শীতকালে বিশেষ করে ফ্যান বা এসি এগুলো চাহিদা কমে যায়, আর শীতকালীন যে গরম কাপড় যেগুলো আসে ওইগুলো, শীতের পোশাক, ওগুলো কিন্তু চাহিদা বৃদ্ধি পায়। সেমভাবে গরমের সময় ফ্যানের দাম প্রচুর পরিমাণে বেড়ে যায়, আর শীতকালীন যেগুলো গরমের সময় তার কেউ এসি কেনে না, ওটার চাহিদা কমে যায়। তারপরে সঞ্চয়। যদি সঞ্চয় প্রবণতা, ক্রেতার ক্ষেত্রে যদি সঞ্চয় প্রবণতা বৃদ্ধি পায় তাহলে তার চাহিদা কমবে। মানে যা ইনকাম, সঞ্চয় কোনটাকে বলি আমরা যা আয় করি তার থেকে সামান্য যেটা ব্যয় করি, ব্যয় করার পর যেটা অবশিষ্ট থাকে সেটাই সঞ্চয়। এখন যদি কারো সঞ্চয় প্রবণতা বেশি হয়, কেউ সঞ্চয়ে বেশি আগ্রহ করে, যে 20,000 টাকা ইনকাম করছে, সে তার অত্যাবশ্যকীয় জিনিসপত্র যেগুলো লাগে কম্পালসারি 10,000 টাকা খরচ করছে, বাকি সে 10,000 টাকা সে সঞ্চয় করতে চাচ্ছে। তাহলে কিন্তু তার চাইলে ওই বিলাস জাতীয় দ্রব্য বা বিভিন্ন ভেবলেন দ্রব্য ওইগুলো কিন্তু চাহিদা তার বাড়বে না। মানে সঞ্চয় প্রবণতা যদি বৃদ্ধি পায় তাহলে চাহিদা কমে যাবে, আর সঞ্চয় যদি কম হয় তাহলে চাহিদা বৃদ্ধি পাবে। 10 নম্বর দেখো, জীবনযাত্রার মানের উপরে কিন্তু অনেক অংশে নির্ভরশীল। এখন কোনো অঞ্চলের জনগণের যদি জীবনযাত্রার মান উন্নত হয়,
রিপিট, কোনো অঞ্চলে জনগণের জীবনযাত্রার মান যদি ভালো হয়, উন্নত হয়, তাহলে ওই অঞ্চলে বিলাস জাতীয় দ্রব্যের চাহিদার দাম বৃদ্ধি পাবে, যেমন দামি গাড়ি বাড়ি, অলংকার ইত্যাদি, টিভি ফ্রিজ ইত্যাদি। তবে দেখো 10 নম্বর পয়েন্ট, দামের ভবিষ্যৎ গতি কিন্তু চাহিদা, ভবিষ্যৎ গতির উপর চাহিদা নির্ভর করে। দামের ভবিষ্যতে যদি দাম বাড়ার সম্ভাবনা থাকে, তাহলে বর্তমানে কি হবে, চাহিদা তার ভবিষ্যতে দাম যদি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে আরও বেশি, তাহলে বর্তমানে কিন্তু তার চাহিদা বৃদ্ধি পাবে। আর ভবিষ্যতে যদি দাম কমার সম্ভাবনা থাকে, তাহলে বর্তমানে তার চাহিদা কমে যাবে। এই গুরুত্বপূর্ণ পয়েন্ট 10টা আলোচনা করলাম। চাহিদা নির্ধারক সমূহ টানা মুখস্থ করবা, আর বেশ কিছু আছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট না, এই কয়টা পড়লে হবে। তোমরা যারা এইচএসসি আসো অর্থনীতিতে, এইচএসসি 25 বা 26 বা যে কোনো ব্যাচের জন্য চাহিদা নির্ধারক, এখান থেকে এমসিকিউ টাইপের কোশ্চেন আসে, জ্ঞানমূলক আসে, খ নাম্বার আসে। তাছাড়া অনার্সে যারা আসো তাদের ক্ষেত্রেও এটা অনেক গুরুত্বপূর্ণ, ব্যষ্টিক অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় এটা, হ্যাঁ, চাহিদা রিলেটেড 2য় অধ্যায়। আর যারা মাস্টার্সেও কিন্তু এই টপিক্সটা আছে, আর যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেবে তাদেরও এটা সম্পূর্ণ, এটা একটা কোশ্চেন আসে, 10 মার্কের এটা আসে। আবার কিছু কিছু ক্ষেত্রে 5 মার্কের জন্য এটা আসে। তো আশা করি আমি বোঝাতে পারছি। হ্যাঁ, একটু বইয়ে একবার 2বার এই যে পয়েন্টগুলো মুখস্থ করে 1-2বার একটু ব্যাখ্যা পড়লে বা আমার এই ভিডিওটা যদি দেখো, তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। তো সবাই ভালো থাকো, খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।